পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য টানা 24 ঘন্টা আকাশে ঝুলে থাকে, আর শীতকালে এমন দিন আসে যখন সূর্যের আলো দেখাই যায় না। এখানেই শেষ নয়, এই দেশে নিজস্ব কোনো মুদ্রা নেই, বেশিরভাগ জায়গায় রাস্তা নেই, আর মানুষ গাড়ির বদলে হেলিকপ্টার কিংবা কুকুরে টানা স্লেজে চেপে যাতায়াত করে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমরা বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর মনোমুগ্ধকর জায়গাগুলোর একটি, গ্রিনল্যান্ডের কথা। আপনি যদি পৃথিবীর মানচিত্রের একদম উত্তর দিকে তাকান, তাহলে চোখে পড়বে এক বিশাল সাদা ভূমি, বরফে ঢাকা, নীরব অথচ ভয়ঙ্কর রকম সুন্দর। এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড, কিন্তু মজার ব্যাপার হলো এর প্রায় 80% অংশই বরফে ঢাকা। তাহলে প্রশ্ন ওঠে, এত বরফের দেশের নাম কেন হলো গ্রিন বা সবুজ? গ্রিনল্যান্ড অবস্থান করছে উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের ঠিক মাঝখানে, একটি কৌশলগত ও ভীষণ গুরুত্বপূর্ণ স্থানে। এর এক পাশে রয়েছে কানাডা আর অন্য পাশে আইসল্যান্ড। চারদিক ঘিরে আছে অনন্ত বরফের রাজ্য আর গভীর নীল সমুদ্র, যেন প্রকৃতির নিজস্ব এক দুর্গ। এই ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর উত্তরের রক্ষা কবচ, কারণ এখানকার বিশাল বরফস্তরই পৃথিবীর তাপমাত্রা ও জলবায়ুর ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা মনে করেন এই বরফে সামান্য পরিবর্তন এলেই তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের উপর। জেনে অবাক হবেন, গ্রিনল্যান্ড হল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যার মোট আয়তন প্রায় 21.6 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু এত বিশাল ভূখণ্ডে বসবাস করে মাত্র 58,000-এর মতো মানুষ। আর সবচেয়ে চমকে দেওয়া তথ্য হলো, এই দেশে প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়েই রয়েছে শুধু বরফ আর তুষার। গ্রিনল্যান্ডের ইতিহাসও ঠিক তার বরফের মতোই, স্তরে স্তরে জমে থাকা হাজার হাজার বছরের স্মৃতি। আজ যে ভূমিটাকে আমরা এক বিশাল বরফের সাম্রাজ্য হিসাবে দেখি, সেখানে প্রায় 4,500 বছর আগে মানুষের পদচিহ্ন পড়েছিল। আর্কটিক অঞ্চল থেকে প্রথম যে মানুষগুলো এখানে আসে, তারা ছিল শাকাক ও ডরসেট সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই মানুষগুলো খালি হাতে আসেনি, তারা সঙ্গে এনেছিল পাথরের তৈরি সরঞ্জাম, পশমে মোড়া পোশাক আর প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে টিকে থাকার প্রাচীন জ্ঞান। তাদের হাত ধরেই বরফের রাজ্যে প্রথম জ্বলে উঠেছিল আগুন। তারা শিখেছিল কিভাবে তীব্র ঠান্ডার মাঝেও আগুনকে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে শিকার করতে হয় সিল মাছ, এবং কখনো কখনো ভয়ঙ্কর মেরু ভালুক। তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে এক নিরন্তর যুদ্ধ। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সংগ্রামের মাঝেও তারা গড়ে তুলেছিল টিকে থাকার এক বিস্ময়কর অধ্যায়। এরপর ইতিহাসে আসে এক নাটকীয় মোড়, ভাইকিংদের আগমন। খ্রিস্টাব্দ 985 সালে আইসল্যান্ড থেকে নির্বাসিত এক দুঃসাহসী অভিযাত্রী, এরিক দ্য রেড, এসে পৌঁছান এই অচেনা বরফে ঢাকা ভূখণ্ডে। দ্বীপটি দেখে তিনি বুঝেছিলেন, এর নাম যদি হয় আইসল্যান্ড বা বরফের দেশ, তাহলে কেউ এখানে পা বাড়াবে না। তাই মানুষকে আকৃষ্ট করতে তিনি নাম রাখলেন গ্রিনল্যান্ড, অর্থাৎ সবুজের দেশ। এক প্রকার বিজ্ঞাপন হিসেবেই রাখা এই নামই পরবর্তীতে গ্রিনল্যান্ডকে ইতিহাসে এনে দেয় এক রহস্যময় পরিচয়। এরিক দ্য রেড এখানেই গড়ে তোলেন প্রথম নর্স বসতি, যেখানে প্রায় 5 শতাধিক ভাইকিং বসবাস শুরু করে। তারা গবাদি পশু পালন করত, মাছ ধরত এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যও চালাত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সভ্যতা মিলিয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা, অত্যাধিক ঠান্ডা, খাদ্য সংকট এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই 15শো শতাব্দীর দিকে ভাইকিং বসতিগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘদিন গ্রিনল্যান্ড প্রায় নির্জন হয়ে পড়লেও ইনুইট জাতিগোষ্ঠী টিকেছিল। তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে গড়ে তোলে নিজস্ব এক জীবনধারা। বরফের ব্লক দিয়ে ইগলু আর সমুদ্রপথে চলার জন্য উদ্ভাবন করে তাদের বিখ্যাত নৌকা কায়াক। 1721 সালে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন ডেনমার্ক ও নরওয়ে আবার নতুন করে আগ্রহ দেখায় গ্রিনল্যান্ডের প্রতি। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা এখানে পাঠায় মিশনারি, আর ধীরে ধীরে পুরো দ্বীপটি তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এই সময় থেকে গ্রিনল্যান্ড পরিণত হয় ডেনমার্কের একটি উপনিবেশে। ইউরোপীয় প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে ইনুইটদের ভাষা, পোশাক ও জীবনধারায় আসে ধীরে ধীরে পরিবর্তন। প্রাচীন সংস্কৃতির ওপর চাপ পড়তে থাকে নতুন শাসন ব্যবস্থার ছায়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায়। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি স্থাপন করে। যুদ্ধ শেষে গ্রিনল্যান্ডবাসীরা প্রথমবারের মতো নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। এরই ধারাবাহিকতায় 1953 সালে গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের একটি প্রদেশে পরিণত হয়।
তবে ইনুইটদের মনে তখন ধীরে ধীরে দানা বাঁধছে স্বাধীনতার স্বপ্ন। এই চাপের ফলেই 1979 সালে গ্রিনল্যান্ড পায় হোম রুল, অর্থাৎ নিজস্ব প্রশাসনিক ক্ষমতা। আর পরে 2009 সালে কার্যকর হয় সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে তার অভ্যন্তরীণ শাসন ও আইন প্রণয়নে আরও বেশি স্বাধীনতা অর্জন করে। তবে আজও গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং আর্থিক সহায়তার বড় একটি অংশ রয়ে গেছে ডেনমার্কের হাতেই। গ্রিনল্যান্ডের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যগুলোর একটি হলো তাদের ঐতিহ্যবাহী পোশাক। শত শত বছর আগে ইনুইট জনগোষ্ঠী বরফে টিকে থাকার জন্য যে পোশাক তৈরি করেছিল তা শুধু শীত নিবারণের উপায় নয়, বরং ছিল বেঁচে থাকার কৌশল। সিল ও তিমির চামড়া, রেনডিয়ার ও কারিবুর লোম দিয়ে তারা বানাতো পার্কা, মোজা ও গ্লাভস, যা হিমশীতল বাতাস ঠেকাতে অত্যন্ত কার্যকর ছিল। নারীরা শুকনো সূচিকর্ম ও পশমের নকশায় এসব পোশাক সাজাতো, যার সৌন্দর্য আজও গ্রিনল্যান্ডের ঐতিহ্যে জীবিত। সময়ের সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় এখন তারা থার্মাল জ্যাকেট, উলের হুডি ও স্নোবোর্ড ব্যবহার করে, তবে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রয়ে গেছে অটুট। খাদ্যাভ্যাসেও প্রকৃতির প্রভাব স্পষ্ট। চাষাবাদ প্রায় অসম্ভব হওয়ায় গ্রিনল্যান্ডবাসী নির্ভর করে মূলত সমুদ্রের উপর। মাছ, সিল, তিমি, চিংড়ি ও সামুদ্রিক পাখির মাংস তাদের প্রধান খাদ্য। এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার হলো মাটাক, তিমির চামড়া ও চর্বি দিয়ে তৈরি এক বিশেষ খাবার, যা শীতে শরীরকে উষ্ণ রাখে। এছাড়া সুসাট নামে রেনডিয়ার বা সিলের মাংসের স্যুপও বেশ জনপ্রিয়। আজকাল আমদানি করা খাবার থাকলেও গ্রিনল্যান্ডবাসী এখনো বিশ্বাস করে প্রকৃতি থেকে পাওয়া খাবারই তাদের সবচেয়ে পবিত্র শক্তির উৎস। গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের ভাণ্ডার। এখানেই সংরক্ষিত আছে পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 10%। এই বরফই গ্রিনল্যান্ডের পরিচয়, কিন্তু আজ এই বরফই গলে গলে বদলে দিচ্ছে তার ভবিষ্যৎ। গত কয়েক দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন গ্রিনল্যান্ডের বরফ ভয়াবহ গতিতে গলছে। গ্রিনল্যান্ডের বরফ প্রতি বছর গড়ে প্রায় 200 থেকে 300 গিগাটন হারে গলছে, মিশে যাচ্ছে সমুদ্রে। এই গলন শুধু স্থানীয় নয়, এর প্রভাব পড়ছে গোটা পৃথিবীর জলবায়ুতে। বিজ্ঞানীদের সতর্কবার্তা স্পষ্ট, যদি গ্রিনল্যান্ডের বরফ পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর অর্থ উপকূলবর্তী বহু দেশ ও শহর ধীরে ধীরে পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা। বরফ গলনের প্রভাব গ্রিনল্যান্ডের জীবনেও স্পষ্ট। যেখানে একসময় সারা বছর বরফ থাকতো, সেখানে এখন নদী বইছে, গাছপালা জন্মাচ্ছে, কিন্তু একই সঙ্গে বরফ গলে মাটি আলগা হয়ে পড়ায় অনেক পুরানো গ্রাম বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সবচেয়ে বড় সংকটে পড়েছেন শিকারীরা। যে বরফের উপর ভর করে তারা সিল বা তিমি শিকার করত, সেই বরফ এখন আগেভাগেই ভেঙে যাচ্ছে। ভেঙে পড়ছে শতাব্দীর পুরনো জীবনধারা। এই গল্পে আশার আলোও আছে। বরফ গলার সঙ্গে সঙ্গে গ্রিনল্যান্ডের সামনে উন্মোচিত হচ্ছে এক নতুন বাস্তবতা, এর বিশাল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। মাটির নিচে মিলছে ইউরেনিয়াম, রেয়ার আর্থ মেটাল এবং প্রাকৃতিক গ্যাসের মতো মূল্যবান সম্পদ, যা ভবিষ্যতে গ্রিনল্যান্ডের অর্থনীতিকে শক্ত ভিত দিতে পারে। তবে এই সম্ভাবনার সঙ্গে জড়িয়েছে বড় ঝুঁকিও। অতিরিক্ত খনিজ উত্তোলন ডেকে আনতে পারে নতুন পরিবেশগত বিপর্যয়, যা এই নাজুক আর্কটিক প্রকৃতিকে আরও বিপদের মুখে ফেলতে পারে। এই বাস্তবতাটা গ্রিনল্যান্ডের সরকার ও সাধারণ মানুষ দুপক্ষই গভীরভাবে উপলব্ধি করেছে। তাই আজ অনেক তরুণ এগিয়ে আসছে পরিবেশ সচেতনতা বাড়াতে, জলবায়ু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আর নিজেদের ভূমির ভবিষ্যৎ রক্ষা করতে। তাদের কাছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ মানে শুধু অর্থনৈতিক উন্নত নয়, বরং প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলা। কারণ তারা জানে এই বরফ শুধু প্রকৃতি নয়, এই বরফই তাদের জীবন, এই বরফই তাদের অস্তিত্ব। গ্রিনল্যান্ড শুধু বরফে ঢাকা এক নির্জন ভূমি নয়, এটি এক জীবন্ত গল্প, যেখানে প্রকৃতি, মানুষ আর সময় একসঙ্গে লড়াই করে টিকে আছে। এই বরফের স্তরের নিচে লুকিয়েছে হাজার বছরের ইতিহাস, ইনুইটদের সংগ্রাম, ভাইকিংদের স্বপ্ন আর আধুনিক পৃথিবীর সামনে এক বড় প্রশ্নচিহ্ন। আজ গ্রিনল্যান্ড আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো নীরব থাকে, কিন্তু সে ভুলে যায় না। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অবহেলা কোথাও না কোথাও গিয়ে প্রভাব ফেলে। হয়তো একদিন গ্রিনল্যান্ড বদলে যাবে, বরফ কমবে, ভূমি বদলাবে, জীবনযাপন নতুন রূপ নেবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে, আমরা কি সেই পরিবর্তনকে সম্মান করতে শিখেছি? কারণ গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ শুধু তাদের নয়, এই বরফ গললে বদলে যেতে পারে আমাদের সবার ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, গ্রিনল্যান্ড কি একদিন সত্যি সবুজ হয়ে উঠবে, নাকি বরফ গলার গল্প হবে মানব ইতিহাসের আরেকটি সতর্কবার্তা? এই প্রশ্নটা একটু ভেবে দেখুন।
আর যদি ভিডিওটা আপনাকে নতুন করে ভাবাতে পারে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও আশ্চর্য গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি রহস্যময় গল্প নিয়ে।